ফ্রিকশন বলতে আমাদের মাথায় যে জিনিসটা আছে, যেটা বাংলায় আমরা জানি, যেটা হচ্ছে ঘর্ষণ। এই ঘর্ষণটা হয় কেন, কোথায় হয়, কি জন্য হয়, এগুলো আগে দেখি। মনে রাখবি, যখন রিলেটিভ মোশন হয়, রিলেটিভ মোশন আইদার হচ্ছে, মানে ইজ হ্যাপেনিং, or about to happen. Relative motion between two layers or bodies in contact. দুটো বস্তু আছে, এটাকে একটু বুঝি আমরা। ধর এখানে একটা বডি রেখেছি বি, এর উপরে একটা বডি আছে এ। কন্ট্যাক্ট পয়েন্ট সারফেস কোনটা? এইটা হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, এইটুকু। এই দিকটাও নয়, এই দিকটাও নয়, এইটুকু, যতটুকু এ বি এর ওপর চেপে আছে। তাহলে এই লেয়ারটার যদি মুভমেন্ট হয় বা মুভমেন্ট হওয়ার জন্য প্রস্তুত হয়, তাহলেই সৃষ্টি হয় ফ্রিকশন, তাহলেই তৈরি হয় ফ্রিকশন। তাহলে ফ্রিকশন কখন তৈরি হবে? যখন দুটো বডি কন্ট্যাক্টে থাকা অবস্থায় তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে। রিলেটিভ মোশন মানে আপেক্ষিক গতি, বা আপেক্ষিক গতি সৃষ্টি হয়েছে বা হবে। এইরকম অবস্থায় যে ড্র্যাগ ফোর্সটা জেনারেট করে, ড্র্যাগ ফোর্স মানে পিছন দিকে টানা, মোশন যেদিকে হবে তার বিপরীত দিকে যে ফোর্স, এই ফোর্সটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স। বোঝা গেল? এইটুকু আগে বলছি। দুটো মোশন আরম্ভ হচ্ছে, দুটো বডি রয়েছে, একে অপরের সাথে কন্ট্যাক্টে রয়েছে, দুটোর মধ্যে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যে লেয়ারটা রয়েছে, ওইখানে কাজ করবে ফ্রিকশন ফোর্স। কখন কাজ করবে না, যদি ওই বল স্যার কিছু বুঝলাম না। তাহলে আমরা কি দেখলাম যে ফ্রিকশন ফোর্স কখন আমাদের কাজ করবে, ফ্রিকশন ফোর্সের কনসেপ্ট আমাদের কখন আসে? যখন দুটো লেয়ার, দুটো বডি যারা কন্ট্যাক্টে আছে তাদের মধ্যে একে অপরের সাথে একটা রিলেটিভ মোশন হয় বা হচ্ছে, ঠিক আছে, হচ্ছে বা হবে। এইরকম অবস্থা যখন তৈরি হচ্ছে, তখন যে ফোর্সটা কাজ করছে ওই লেয়ারের মধ্যে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এখন এই ফ্রিকশন ফোর্সটা কিভাবে কাজ করে? ফ্রিকশন ফোর্স এই লেয়ারটার মধ্যে কাজ করবে, এই লেয়ারটার মধ্যে, ধর এ বডিটা এইদিকে যাচ্ছে, এ বডিটা এইদিকে যাচ্ছে রিলেটিভ টু বি, বি এর সাপেক্ষে এর মুভমেন্ট ধর এইদিকে হচ্ছে। তাহলে এইদিকে যে ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটা ট্যানজেনশিয়াল কাজ করবে। প্রথম কথা হচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করে ট্যানজেনশিয়ালি, এই কথাটা মনে রাখবি, স্পর্শক বরাবর, ট্যানজেনশিয়ালি টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট, ট্যানজেনশিয়ালি টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট। যে স্তর দুটো একে অপরের সাথে লেগে আছে তার সাথে তির্যক বরাবর কাজ করে হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে আমার এই লেয়ার বরাবর এইদিকে। ঠিক একই রকম, আমি একটা অন্য কালি ইউজ করছি, ঠিক একই রকম ভাবে বি কোন দিকে মুভ করছে? এই দিকে। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। কার রিলেটিভে? এর রিলেটিভে। এ যদি মুভ করে এইদিকে, তাহলে এর রেসপেক্টে বি কোন দিকে মুভ করবে? পিছন দিকে। ঠিক যেমন ট্রেনে তুই যাচ্ছিস, ধর এই ট্রেনের কামরায় তুই বসে যাচ্ছিস, এখানে একটা ধর গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, তুই গাছটাকে তাকাচ্ছিস, ট্রেনটা যদি এদিকে যায়, তাহলে তোর কি মনে হবে গাছটা কোন দিকে চলে গেল? গাছটা পিছন দিকে চলে গেল, অপোজিট। তাই না? তাহলে এ যদি এইদিকে মুভ করে, তাহলে এ এর লোকটা কি দেখবে? বি কোন দিকে মুভ করছে? উল্টো দিকে। তাহলে বি এরও একটা মুভ হচ্ছে, তাহলে বি এর সাপেক্ষে যে ফোর্সটা কাজ করবে সেটা এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে ফ্রিকশন অফ বি এ, মানে frictional force arising due to the relative motion of B with respect to A, আর এইদিকে যে কাজ করবে সেটা হচ্ছে frictional force of A relative to B। বোঝা গেল কোন মোশনের জন্য কোন দিকে কি ফ্রিকশন কাজ করবে? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো? স্যার এটাই তো ড্র্যাগিং ফোর্স, যেটা অপোজিট দিকে কাজ করছে। হ্যাঁ, রিলেটিভ মোশনকে যে অপোজ করছে সেটাই ড্র্যাগিং ফোর্স।
এইটুকু আগে ক্লিয়ার হলো কিনা বল। হ্যাঁ স্যার। এইবার আমরা দেখব কত ধরনের ফ্রিকশনাল ফোর্স আছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ কখন করছে আমরা দেখলাম, কোন দিকে করছে, কিভাবে তাকে নাম করব সেটাও দেখলাম। এবার দেখব যে ফ্রিকশনাল ফোর্স যেটা হচ্ছে সেটা ক ধরনের হয়। ফ্রিকশনাল ফোর্স ক ধরনের হয়। বেসিক্যালি তোরা যেটা জানবি সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক। আর এছাড়া যেটা আছে সেটাকে বলা হয় রোলিং ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এই রোলিংটা আমরা পরে দেখব, আপাতত আমাদের মেন কনসার্ন হবে স্ট্যাটিক আর কাইনেটিক। ঠিক আছে, চলঘর্ষণ আর স্থিতিঘর্ষণ, বাংলায় স্ট্যাটিককে বলে স্থিতিঘর্ষণ, কাইনেটিককে বলে চলঘর্ষণ, মাথায় থাকবে। আচ্ছা। চলঘর্ষণ আর স্থিতিঘর্ষণ। এখন দেখব প্রথম আমি এইটাকে নিয়ে একটু পরে আলোচনা করছি, এইটাকে নিয়ে একটু পরে আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন কখন হবে না, যখন অ্যাকচুয়াল মোশন হবে। ঠিক আছে, মোশন ইজ হ্যাপেনিং, মোশন হচ্ছে, দুটো বডির মধ্যে অ্যাকচুয়ালি মোশন হচ্ছে, মোশন ইজ হ্যাপেনিং। ঠিক আছে, মোশন ইজ হ্যাপেনিং, দুটো বডির মধ্যে মোশন হচ্ছে, মানে দুটো বডির মধ্যে মুভমেন্ট হচ্ছে, তখন কাজ করে যেটা, সেই ফোর্সটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। সেটাকে কি বলা হয়? কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন। এখন কাইনেটিক ফ্রিকশন কি, একটা সিম্পল ছবি আঁকছি আমি, সিম্পল ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। ধর একটা এরকম একটা টেবিল আছে, সেই টেবিলের ওপর একটা বডি রাখা আছে, বডির মাস হচ্ছে m। ঠিক আছে, এখন ধর বডিটাকে আমি এই দিকে সোজা করে একটা ফোর্স F দিয়ে টানছি, একটা ফোর্স দিয়ে টানছি। ঠিক আছে, তাহলে বডির মধ্যে মুভমেন্ট হচ্ছে এইদিকে, ধরে নিলাম a অ্যাক্সেলারেশন নিয়ে মুভ হচ্ছে। ঠিক আছে, এখান এই দুটো লেয়ারের মধ্যে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে তার ভ্যালু হচ্ছে ধরে নিলাম মিউ কে বলে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এই মিউ কে কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, চলঘর্ষণ গুণাঙ্ক, চলঘর্ষণ গুণাঙ্ক। বেশ, এখন মনে রাখবি এর ফ্রি বডি ডায়াগ্রাম রাখবো বস্তুটা। ঠিক আছে, এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা জানি কি, বস্তুর সেন্টার থেকে ঠিক পারপেন্ডিকুলারলি নিচের দিকে কি কাজ করবে রে, তার ওয়েট ফোর্স, যেটার মান হচ্ছে m ইন্টু জি। যে তল রয়েছে, এই যে তল, এই যে তল দেখতে পাচ্ছিস, এই তলটা, এই তলের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে হচ্ছে নর্মাল রিয়াকশন। এটাকে কি বলা হয়? নর্মাল রিয়াকশন। ঠিক আছে, নর্মাল রিয়াকশন কাজ করছে। আচ্ছা, তাহলে বস্তুর মুভমেন্ট কোন দিকে হচ্ছে? এইদিকে মুভমেন্ট হচ্ছে, অ্যালং এফ মুভ করছে বস্তুটা। তাহলে এই রিলেটিভ মোশনটাকে অপোজ করার জন্য যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? এইদিকে, এফ। কোন দিকে কাজ করবে? এফ। ঠিক আছে, এফ কেটা অবশ্যই কম অ্যাপ্লাইড ফোর্সের থেকে, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ, এই অ্যাপ্লাইড ফোর্সের থেকে এফ কে এর মানটা কম, তাই জন্যই এ এগিয়ে যাচ্ছে, তাই জন্য এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই মতো অবস্থায় এফ কেটাকে দেওয়া হয় ল অফ ফ্রিকশন অনুযায়ী, এফ কে ভ্যারিজ অ্যাজ এন। ফ্রিকশনাল ফোর্সের যে ল তাতে বলা হয় এফ কে ভ্যারিজ অ্যাজ এন। এন মানে হচ্ছে নর্মাল রিয়াকশন, এন মানে হচ্ছে নর্মাল রিয়াকশন, এই এনটাকে বলা হয় নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কার জন্য হচ্ছে? এখানে সিম্পলি যেহেতু আমার উপরে কোনো মুভমেন্ট নেই, তাহলে এই এন এর ভ্যালুটা কি হবে? উপর দিকে কোনো মুভমেন্ট আছে? বস্তুটা কি উপরে উঠছে বা নিচে নামছে? তা তো নয়, বস্তুটা তো একই জায়গায় রয়েছে। তাহলে এন এর যা ভ্যালু সেটাই হবে আমার ডাব্লু, তার মানে কি হয়ে যাবে? এমজি। তার মানে কি হয়ে যাবে? এমজি। তাহলে এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু এন, এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু এন, এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমি এখানে মিউ কে এর ভ্যালু কি বলতে পারি? মিউ কে সমান হয়ে যাবে এফ কে আপন এন। এটা হচ্ছে আমার কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা। মনে রাখবি কাইনেটিক ফ্রিকশনের জন্য এই মিউ কেটা সবসময় ফিক্স থাকে বা কনস্ট্যান্ট হয়, এটার ভ্যালু কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এটা চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশনে খুব বেশি সমস্যা নেই, এইটুকুই হচ্ছে কাজ, কাইনেটিক ফ্রিকশনে এইটুকুই কাজ। কিন্তু এখানে তোদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। ধর এই কেসটাই কনসিডার করব। ঠিক আছে, এই কেসটাই কনসিডার করব, ভালো করে লক্ষ্য করবি। ধর এটা আমার টেবিল,
এইখানে আমার বডিটা আছে, ঠিক আছে। এবার বডির সাথে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইড ফোর্স এফ, সেটা ধর এইদিকে একটা অ্যাঙ্গেল করেছে থিটা, থিটা অ্যাঙ্গেলে দিয়ে রেখেছি, ঠিক আছে। বডির মাস হচ্ছে আমার এম, অ্যাপ্লাইড ফোর্সটাকে থিটা অ্যাঙ্গেলে দিয়েছি। তাহলে এই বডির থেকে নিচের দিকে কে কাজ করবে? এমজি, কোনো অসুবিধা নেই আমার। ওপর দিকে কে কাজ করবে? এন কাজ করবে, এন কাজ করবে। কিন্তু এবার এই ফোর্সটাকে আমি রিজলভ করব, ফোর্সটাকে আমি দুটো ভাগে ভাগ করব, তাই না? ফোর্সের কম্পোনেন্ট নেব, দেখ একটা হরাইজন্টালি একটা ভার্টিক্যালি। ভার্টিক্যাল, হ্যাঁ। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা এই দিক বরাবর হবে এফ কস থিটা, cos থিটা আর f sin থিটা। এইদিকে হয়ে যাবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তাহলে এখন দেখ আমার ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে। আগে কি ছিল দেখ, ভালো করে লক্ষ্য কর, এন সমান এমজি, ঠিক আছে। এবার কি হয়ে যাচ্ছে দেখ, ওপর দিকে কি কি ফোর্স কাজ করছে? একটা এন, একটা এফ সাইন থিটা। তাহলে ওপর দিকে কাজ করছে, এনও কাজ করছে, আবার এফ সাইন থিটাও কাজ করছে, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি, দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি। তাহলে এন কি হয়ে গেল আমার, না এমজি মাইনাস কি, mg মাইনাস f sin থিটা। হ্যাঁ, এফ সাইন থিটা হয়ে গেল আমার এইটা। এইটাকে বলা হয় পুল, পুল ফোর্স, ঠিক আছে। পুলিং কন্ডিশন মানে যখন টানছি, টানছি, ওই যে জিজ্ঞেস করে দেখবি একটা প্রশ্ন, ঠেলা সহজ না টানা সহজ, ব্যাখ্যা করো। ঠেলা সহজ না টানা সহজ, ঠিক আছে। এটা টানার কেস, এবার ঠেলার কেস দেখাচ্ছি দেখ। তাহলে টানার কেস বুঝলি, এইটা হলো এইখানে। তাহলে এর ফ্রিকশনাল ফোর্স কত হবে না মিউ কে ইন্টু এন। তাহলে কত হয়ে গেল বল, মিউ কে এন এর জায়গায় কত বসাবো? এমজি মাইনাস এফ কি গো সাইন থিটা বসবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। আচ্ছা এইবার দেখ পুশ কন্ডিশন মানে ঠেলা, পুশ কন্ডিশন করবো। ওই একই রকম বডি আমি আঁকলাম, ঠিক আছে। এই দিক থেকে ফোর্সটা দিচ্ছি আমি, এই দিক থেকে ফোর্স দিচ্ছি, ঠেলছি, ঠিক আছে। কোণ আমি করেছি ওই থিটা অ্যাঙ্গেলই করেছি, বস্তুটা বডি এমই আছে। তাহলে এবার কি হবে দেখ, এইখানে আমি ফ্রি বডি মোশন যখনই করব, তখন এই ফোর্সটাকে আমি কোন দিকে নিয়ে আসবো? এই দিক বরাবর স্ট্রেট নামিয়ে দেবো না কি? এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এইটা আমার ধর এফ অ্যাপ্লাইড ফোর্স, সেটা কি এইদিকে টেনে নামিয়ে আসবো। ভেক্টর রেজলিউশনের সময় এটা বারবার বলেছিলাম যে এটা শিখতে হবে। হচ্ছে বডির মুভমেন্ট হচ্ছে আমার এই দিক বরাবর, তাহলে বডির মুভমেন্ট যদি আমার এইদিকে হয়, তাহলে এফটার টেল পয়েন্ট কোনটা? দেখ এটা হচ্ছে টেল বলে, আর এই যে এই মাথাটা যেখানে লাগছে এটাকে বলে হেড। তাহলে এই হেড আর এর টেল, ডিরেকশনের টেল, ডিসপ্লেসমেন্টের টেল আর ফোর্সের হেড, দেখ এক পয়েন্টে মিলেছে। এইভাবে ফোর্সকে রিজলভ করা যায় না। মানে কি বললাম বুঝতে পারলি কি? দেখ আমি ছবি এঁকে বোঝাচ্ছি। এইদিকে সরণ হচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট, সেটাও একটা ভেক্টর, আর ফোর্সটা আমি লাগিয়েছিলাম এইভাবে, ভালো করে দেখ। তাহলে একজনের টেল একজনের হেড মিশছে, এভাবে রিজলভ করা যায় না। তাহলে রিজলভ করতে গেলে কি করতে হয়? এই ফোর্সটাকে আরো এক্সটেন্ড করে দিতে হয় সোজা, ঠিক আছে। এখন দেখ এই টেলটা এই পজিশনে চলে এলো, তাহলে এই দিকে এর হেড রয়েছে, এর হেড ফোর্সের হেড রয়েছে এইদিকে। তাহলে এইবার আমি রিজলভ করতে পারবো। কি বোঝা গেল? রিজলভ করার কন্ডিশনটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ Yes, sir. স্যার আমার একটু প্রবলেম হলো। এবার আমরা কি করছি দেখ, তাহলে এই ফোর্সটাকে এইদিকে টেনে দিলাম, এইদিকে কে রয়েছে? এইদিকে রয়েছে এমজি, ওপর দিকে কে কাজ করছে? নর্মাল রিয়াকশন। এইদিকে মুভমেন্ট হচ্ছে, তাহলে এফ কে কোন দিকে কাজ করছে বেটা? এফ কে এইদিকে কাজ করছে। মুভমেন্ট আমার এইদিকে যদি হয়, ডান দিকে যদি মুভমেন্ট হয়, তাহলে বাঁ দিকে আমার এফ কে কাজ করবে। বেশ, এখন এই এফ ভেক্টরটা অ্যাপ্লাইড ফোর্সটাকে আমি ডিভাইড করছি, রিজলভ করছি। অ্যাপ্লাইড ফোর্সটাকে যদি আমি রিজলভ করি, তাহলে কি দাঁড়াবে বল? অ্যাপ্লাইড ফোর্সের এই দিক বরাবর দাঁড়াচ্ছে কি বল? এফ কস থিটা। আর এইদিকে কি দাঁড়াচ্ছে বল? এফ সাইন থিটা। সাইন থিটা। তাহলে এখন n ইজ ইকুয়াল টু কি হয়ে গেল দেখ, n ওপর দিকে একাই রয়েছে আর নিচের দিকে দেখ দুটো রয়েছে। কি রয়েছে? একটা mg রয়েছে, একটা f sin থিটা রয়েছে। তাহলে n এর ভ্যালু হয়ে গেল mg প্লাস f sin থিটা। তাহলে আমার f k এর ভ্যালু এর ক্ষেত্রে কি হলো? এটা হচ্ছে পুশ, ঠিক আছে। f k এর ভ্যালু কি হয়ে যাবে রে? মিউ k ইন্টু n। তার মানে কি হয়ে গেল বল? মিউ কে ইন্টু এম জি প্লাস এফ সাইন থিটা। এখন বুঝতেই পারছিস
ফ্রিকশন ফোর্স কার বেশি, ফ্রিকশন ফোর্স কার বেশি, mg মাইনাস এফ সাইন থিটা না mg প্লাস এফ সাইন থিটা, কারণ কি মিউকে তো প্লাসে প্লাসে, তাহলে এফ কে অফ পুশ গ্রেটার দেন এফ কে অফ পুল, তাই তো? তাহলে হ্যাঁ, স্যার। টানার সময় যে ঘর্ষণ বল লাগছে, টানার সময় যে ঘর্ষণ বল লাগছে সেইটা ঠেলার ঘর্ষণ বলের থেকে ছোট, তাহলে পুলিং ইজ ইজিয়ার দেন পুশ। স্যার এটা তো যেটা পুশ করব এবার আমি যেটা করব সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা দেখব। স্ট্যাটিক ফ্রিকশনটা কি জিনিস বুঝি ভালো করে। স্ট্যাটিক ফ্রিকশন ভালো করে বুঝবি। মোশন ইজ অ্যাবাউট টু বিগিন, মোশন ইজ অ্যাবাউট টু বিগিন, ততক্ষণ অবধি কাজ করে স্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফোর্সটা কীরকম ফোর্স, যখন বডিটা অ্যাকচুয়ালি বডি ইজ অ্যাট রেস্ট, বডি রেস্টে আছে তখন কাজ করে। প্রথম গল্প হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের এইটা। দ্বিতীয় ধর্ম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন সবসময় একটা ভেরিয়েবল ফ্রিকশন এবং এটাকে সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশনও বলা হয়। একে সেলফ অ্যাডজাস্টিং, নিজেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন বলা হয়। এর ভ্যালু কতটা হয় না জিরো থেকে লিমিটিং ফ্রিকশন অবধি হতে পারে, জিরো থেকে লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন হতে পারে। আচ্ছা, এবার আর এর থেকে বেশি যাওয়ার আগে আমি জেনে নিই স্যার লিমিটিং ফ্রিকশনটা কি জিনিস। লিমিটিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের সেই ম্যাক্সিমাম ভ্যালু যার থেকে আরো বেশি যদি তুই অ্যাপ্লাইড ফোর্স করিস, মানে ফোর্সটা যেটা অ্যাপ্লাই করছিস তার ভ্যালু যদি তার থেকে বাড়িয়ে দিস, তাহলে যেদিকে ফোর্স দিচ্ছিস সেদিকেই আমার মোশন শুরু হবে। আবার বলছি, ভালো করে বলছি। লিমিটিং ফ্রিকশন হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশনের সেই ম্যাক্সিমাম ভ্যালু যার থেকে একটু বেশি ফোর্স যদি তুই অ্যাপ্লাই করিস বডির ওপর, তাহলে ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই করবি সেদিকে বডির মোশন আরম্ভ হবে, সেই দিকে বডির মোশন আরম্ভ হবে। বোঝা গেছে লিমিটিং ফ্রিকশন কাকে বলে? ওটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এই লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা জানি। দেখ, মিনিমাম ফ্রিকশনের ভ্যালু কত স্ট্যাটিকের? 0। আর ম্যাক্সিমামটা কত হয় না, তার ফর্মুলা আমরা জানি, এফ ইজ ইকুয়ালস টু ওই একই রকম ফর্মুলা মিউ এস ইন্টু এন। এই যে যেটা পাচ্ছিস এটা কিন্তু অ্যাকচুয়ালি তুই স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু পাচ্ছিস না, এটা তুই পাচ্ছিস লিমিটিং ফ্রিকশনের ভ্যালু, লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু। ঠিক আছে, এটা লিমিটিং ফ্রিকশন মানে ম্যাক্সিমাম ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, যদি অ্যাপ্লাইড ফোর্স, যদি ফোর্স অ্যাপ্লাইড যেটা অ্যাপ্লাইড ফোর্স যদি আমি করেছি লেস দেন মিউএল হয়, তখন যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, যদি আমার ফোর্স অ্যাপ্লাইড যেটা মানে যে ফোর্সটা আমি দিচ্ছি বডিকে সেটা যদি গ্রেটার দেন লিমিটিং ফ্রিকশন হয়, তখন যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন, সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, এবার আমি এখানে একটা কথা লিখেছি, দেখ সেলফ অ্যাডজাস্টিং। কেন সেলফ অ্যাডজাস্টিং বলছি ভালো করে বোঝার চেষ্টা কর। ধর এখানে আমার একটা ব্লক আছে, এটা একটা টেবিলের উপর রয়েছে। ঠিক আছে, এটা ধর একটা টেবিলের উপর রয়েছে, একটা সারফেসের উপর রয়েছে। বেশ, এই ব্লকটাকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ। ঠিক আছে, এই ব্লকটাকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ। এইদিকে তাহলে কি কাজ করছে আমার, যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে আমার এফএস, স্ট্যাটিক ফ্রিকশন। ধর আমি দেখলাম ফোর্সটা প্রথমে কিছুই লাগাইনি, বডিটা দাঁড়িয়ে আছে। তারপরে ধর ফোর্স আমি ধর 1 নিউটন লাগাচ্ছি, বডি নড়লো না। তারপর ধর 2 নিউটন লাগালাম, দেখলাম বডি নড়লো না। তারপরে দেখলাম 6 নিউটন লাগালাম, তাতেও দেখলাম বডি নড়লো না। কিন্তু যেই আমি 8 নিউটন লাগালাম দেখলাম বডিটা
চলতে লাগলো। কোন দিকে চলতে লাগলো? যেদিকে ফোর্স লাগিয়েছি সেদিকে। তাহলে বুঝতে পারছিস চললো না মানে এফএস নিজের ভ্যালুটা অ্যাপ্লাইড ফোর্সের যা ভ্যালু তার সাথে ইকুয়াল করে রেখেছে। কতটা অবধি? 6 নিউটন অবধি। 1 নিউটন থেকে 6 নিউটন এই যে আমি অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছিলাম, বডি কিন্তু মুভ করেনি। মুভ করেনি মানে এফএস টান দিয়ে ধরে রেখেছে, বডিকে ছাড়ছে না। টাগ অফ ওয়ার যেমন চলে, ওই দড়ি টানাটানি খেলা দেখেছিস তো? দুদিকে যদি একই রকম বল হয় তাহলে কি হবে বেটা? দুদিকে একই রকম বল হলে বস্তুটা কোনো দিকেই মুভ করবে না। তাহলে বস্তু মুভ করছে না মানে এফএস এর যা মান এফেরও তাই মান। কতক্ষণ অবধি? যতক্ষণ বডিটা দাঁড়িয়ে আছে। যেই বডিটা মুভ করে গেল, এই 8 নিউটনে গিয়ে বডিটা মুভ করে গেল, তখন কিন্তু এফ অ্যাপ্লাইড আমার বেড়ে গেল এফএস থেকে। এই এফএস তখনের যে মান সেটা হচ্ছে এফএল বলা হয়, লিমিটিং ফ্রিকশন। তাহলে 6 নিউটন অবধি যে ফোর্স অ্যাপ্লাই দিল ম্যাক্সিমাম ভ্যালু, এইটাই হচ্ছে আমার লিমিটিং ফ্রিকশন। তার থেকে বেশি আরো ফোর্স দিয়ে দিলাম, বডি মুভ করতে লাগলো। এবার আমরা একটা এক্সাম্পল নেবো, ঠিক আছে? অঙ্কের একটা এক্সাম্পল নেবো, নিয়ে বুঝবো যে স্ট্যাটিক ফ্রিকশন কি, লিমিটিং ফ্রিকশন কি, কেন এটাকে সেলফ অ্যাডজাস্টিং বলছি, এটা আমরা বোঝার চেষ্টা করছি। না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবি, কিন্তু আমি চেষ্টা করছি বোঝাবার, ঠিক আছে? ধর একটা বডি আছে 4 কেজি, অবশ্যই রেস্ট করছে একটা সারফেসের ওপর, একটা সারফেসের উপর রেস্ট করছে। এইদিকে ধর আমি অ্যাপ্লাইড ফোর্স দিয়েছি 6 নিউটন। আমরা জি এর ভ্যালু মানে গ্র্যাভিটেশনাল ভ্যালু ধরবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরছি। তাহলে এই দিক বরাবর যেটা লাগছে সেটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশন লাগছে, যেহেতু বডিটা দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট আরম্ভ হয়নি এখন অবধি। ঠিক, ভালো করে বুঝে যা। প্রথমে আমি ধরে নিচ্ছি কোনো ফোর্স ছিল না। আমি ধরেই নিচ্ছি প্রথমে কোনো ফোর্স ছিল না, এইখানে কোনো ফোর্স, এই ফোর্সটা ছিল না। আমি ধরে নিচ্ছি এই ফোর্সটা ছিল না, এই ফোর্সটা ছিল না। তাহলে এখন এফএসও জিরো, কারণ কি আমি জানি ফোর্স না থাকলে এফএস এর মান জিরো। এবার ধর আমি এই ফোর্সটা বডির উপরে অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটা আমি বডির উপরে অ্যাপ্লাই করলাম, কিন্তু বডি মুভ করেনি, বডি মুভ করেনি, ঠিক আছে? তাহলে দেখ আমাদের থিওরি অনুযায়ী এই বডির নিচের দিকে কি কাজ করছে রে? ওয়েট ফোর্স, মানে এম ইন্টু জি। তাহলে 4 ইন্টু কি 10। আমি ধরে নিলাম এই তলটার, এই যে তলটা দেখতে পাচ্ছিস, এই তলটার জন্য মিউ এস এর ভ্যালু দিয়েছে সাপোজ 0.2, মিউ এস এর ভ্যালু দিয়েছে 0.2, ঠিক আছে? বেশ, আচ্ছা ওপর দিকে কে কাজ করবে? নর্মাল রিয়াকশন। এখন দেখ এই ফোর্সটা তো হরাইজন্টাল দেওয়া হয়েছে, অনুভূমিক বরাবর, তাহলে এর তো কোনো কম্পোনেন্টে ভাগ হবে না। তাহলে ওপর দিকে এন কাজ করছে মানে এন একাই কাজ করছে, আর নিচের দিকে সে ডাব্লু কাজ করছে মানে ডাব্লু একাই কাজ করছে। বডিটার কোনো ওপর দিক বা নিচের দিকে কোনো মুভমেন্ট নেই, বডিটা স্ট্যাগনেন্ট একটা জায়গায়, একটা তলের ওপর। তাহলে আমরা বলতে পারি এন আর কি হবে সমান হচ্ছে কি এম ইন্টু জি। তাহলে এন এর ভ্যালু কত হয়ে গেল রে? 0.2 ইন্টু 4 ইন্টু 10, এত নিউটন। তার মানে কত হয়ে গেল? এটা কেটে গেল, তাহলে কত হয়ে গেল বল? 8 নিউটন। এখন আমরা জানি কি, সরি এখানে 8 নিউটন কেন, এখানে এটা তো হবে না বাবা, দশ ইন্টু 4 মানে 40 নিউটন হয়ে গেল এন এর ভ্যালু। 4 হচ্ছে মাস, 10 হচ্ছে এত, এই যে 40 নিউটন, এটা 40 নিউটন। তাহলে এন এর ভ্যালু হয়ে গেল কত? 40 নিউটন। বেশ, এখন এফএস এর ভ্যালু কি হবে? এফএস এর ভ্যালু কি হবে ফর্মুলা অনুযায়ী? মিউ এস ইন্টু এন, মিউ এস ইন্টু এন, তাই তো? তাহলে কত হয়ে গেল? 8 নিউটন। এখন ভালো করে লক্ষ্য কর, আমি এইদিকে দিলাম 6 নিউটন, ফ্রিকশন ফোর্স আমার বেরোচ্ছে 8 নিউটন, তাহলে বডিটা কোন দিকে যাওয়া উচিত? পেছন দিকে। তাই কি হয় কখনো পেছনে। বাস্তবে তাই হয়? তুই একটা বলকে, তুই একটা দড়ি দিয়ে কিছু টানছিস, আর সে তোর দিকে না এসে পেছন দিকে পালিয়ে গেল, তাই হয়? না স্যার, হবে না স্যার। তাহলে দেখ আমি কেন বললাম যে এফএস এর কোনো ফর্মুলা নেই, যে ফর্মুলাটা আমরা এফএস এর জন্য ইউজ করি সেটা লিমিটিং ভ্যালু।
তার কারণ হচ্ছে এই বডির মধ্যে মুভমেন্ট করতে গেলে ম্যাক্সিমাম ফোর্স যেটা তোকে অতিক্রম করতে হবে, যেটা তোকে পার করতে হবে, তার ভ্যালু হচ্ছে 8 নিউটন। কিন্তু এফএস এর ভ্যালু কত হবে? পরীক্ষায় যদি জানতে চাই হোয়াট ইজ দ্য স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, ফোর্স অফ স্ট্যাটিক ফ্রিকশন ফর দিস কন্ডিশন সো দ্যাট দ্য বডি ডু নট মুভ, মানে বডিটা মুভ করবে না, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কত হবে না, যা অ্যাপ্লাইড ফোর্স দিয়েছিস তাই এফএস এর ভ্যালু হবে। তাহলে এফএস এর ভ্যালু কত হবে রে? 6 নিউটন। কারণ কি এইটা যেটা বেরোলো, দিস ইজ লিমিটিং ফ্রিকশন, সীমাস্ত ঘর্ষণ, এটা ম্যাক্সিমাম ভ্যালু। বোঝা গেল তফাৎটা দুটো আনসারের মধ্যে? দুম করে পরীক্ষায় এটা আনসারটা করে দিয়ে আসিস না যেন। স্যার মানে এটা এফএস এর কি ম্যাক্সিমাম ভ্যালু? এফএস এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে লিমিটিং ফ্রিকশন, সেটা হচ্ছে 8 নিউটন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় কিন্তু, পরীক্ষায় এরকম স্যার প্রশ্ন দেয়। কোশ্চেনটা কেমন থাকবে? এই একটা ছবি এঁকে দিল, নিয়ে বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তুমি যদি এই ফর্মুলা লাগিয়ে 8 নিউটন করে দিয়েছো, হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে তোমার হিসাবে কি হয়? ফ্রি বডি যদি ডায়াগ্রাম আঁকি, এইদিকে তুমি অ্যাপ্লাই করেছো 6 নিউটন আর এইদিকে তুমি দিয়েছো 8 নিউটন, তাহলে বস্তুর মধ্যে যে মোশনটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করে যাবে তো। তাহলে তুই একটা বস্তুকে টানছিস আর সে তোর দিকে না এসে উল্টো দিকে চলে গেল, তাই হয় নাকি? তাই হবে? স্যার ওটা তাহলে হ্যাঁ বল। স্যার ওটা তাহলে এফ এল লিখবো। ধর অ্যাঙ্গেল অফ রিপোজ করছি আমরা, ধর একটা ইনক্লাইন প্লেন আছে, এখানে নত তলের কনসেপ্ট আছে, ঠিক আছে, ইনক্লাইন প্লেন আছে ধর থিটা, এখানে একটা বডি রাখা আছে, হয়তো প্রথম অবস্থায় এই থিটা কোণের জন্য বডিটা নিচের দিকে নামছে না। কার জন্য নামবে? নিজের ভরের জন্য নামবে, ভারের জন্য। বস্তুটি ডিউ টু ইটস ওন ওয়েট নিচে নামবে। কোন দিকে নামবে? নিচে নামবে। এই কনসেপ্টটা লাগবে এখানে, ঠিক আছে? তাহলে ধর এই যে থিটাটা আমি এঁকেছি, এই থিটা কোণে রাখা অবস্থায় এই বস্তুটা যেখানে রেখেছি ধর সেখানেই আছে। হাতের সামনে খাতা পেন আছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বেশ, পেনটাকে ঢাকনা লাগা, ক্যাপ লাগা। পেনটাকে ঢাকনা লাগা লাগিয়েছিস? হ্যাঁ স্যার। এবার ওই খাতার উপরে কোনো একটা জায়গায় পেনটাকে রেখে দে, এরকম জায়গায় করে পেনটাকে রেখে দে। রেখে দিলি? হ্যাঁ স্যার। এইবার এইটাকে আস্তে আস্তে ওপর দিকে তোল, এই তলটাকে আস্তে আস্তে, এইটা মাটিতেই লেগে থাকবে, এই তলটাকে আস্তে আস্তে ওপর দিকে তোল। মানে মুখের দিকটা স্যার? হ্যাঁ আস্তে আস্তে, যে দিকটা পেন রেখেছিস সেই দিকটা আস্তে আস্তে ওপর দিয়ে ওঠা, আর এই যে একটা খাতার যে নিচ সেটাকে নিচেতেই ধরে রাখ। তার মানে কিরকম অ্যাঙ্গেল করবে? এইরকম এরকম এরকম হবে, খাতাটা এইরকম অবস্থায় হবে, এইভাবে একটু একটু করে ওঠা, একটু একটু করে হচ্ছে। বাড়া। দেখ একটা পয়েন্ট অফ দি পেনটা পড়বে না, তারপরে বেশি অ্যাঙ্গেল করলেই দেখ পেনটা নিচে নামতে থাকবে। নামছে? হ্যাঁ স্যার। নামছে, পেনটা নামছে। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার নাম। যে পয়েন্ট অফ দি পেনটা নামেনি, যে কোণটার জন্য, মানে এই যে তুই খাতাটা তুলছিস তুলছিস তুলছিস, ধর এমন একটা কোণ এলো যে কোণের থেকে আরেকটু সামান্য বাড়ালেই বডিটা জাস্ট মুভ করতে লাগবে নিচের দিকে নিজের ভরের জন্য। তুই পেনটাকে তো টান দিসনি বা ঠেলিসনি, ঠেলেছিস কি না টেনেছিস? পেনটাকে কিছুই করিসনি, না স্যার কিছুই কিছুই হয়। করিনি, তুই শুধু স্পিডে রেখেছিলাম। তুই শুধু খাতাটাকে তুলেছিস, তাই না? তুই শুধু খাতাটাকে তুলেছিস। তাহলে যে কোণের জন্য, নততলের যে কোণের মানের জন্য ওই কোনো বস্তু, তার উপর রাখা কোনো বস্তু নিজের ভারের জন্য নিচের দিকে নামতে থাকে, সেই কোণকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ, বিরাম কোণ। বাংলায় বলে বিরাম কোণ। নাম শুনেছিস? অ্যাঙ্গেল অফ রিপোজকে বিরাম কোণ বলা হয়। বলছি সর্বনিম্ন সর্বোচ্চ কোণ। কি বল? বলছি ওটা হ্যাঁ মানে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা বলছেন না মিনিমাম অ্যাঙ্গেল যার জন্য এটা পড়বে না সেটা বলছি। Maximum value of angle of the inclination for which the body kept on the surface of the inclined plane is will fall or is about to fall is called angle of repose. মানে যে সর্বোচ্চ থিটার মানে, থিটার যে সর্বোচ্চ মানের জন্য ওই নততলের উপর রাখা কোনো বস্তু
তার নিজের ভারের জন্য নিচের দিকে নামতে থাকবে বা নামতে উদ্যত হবে, তাকেই বলবো আমরা সেই কোণটাকেই বলবো আমরা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ ইকুয়েলস। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে কোনো বইয়ে এর ডেফিনেশন পেয়ে যাবে, আমি ডেফিনেশনটা লিখছি না, তো যে কোনো বইয়ে এর ডেফিনেশন তোমরা পাবে, কোনো অসুবিধা তাতে নেই। অ্যাঙ্গেল অফ স্যার আপনি দিয়েছেন না স্যার বইতে আপনি বাংলা লিখছেন। বেশ, আমি নোট দিয়ে দেবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবার যেটা করব তাকে বলছি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঘর্ষণ কোণ কাকে বলে? ধর এটা একটা বডি, এর বডি থেকে এটা ধর তল। মনে রাখবি এই যে নর্মাল রিয়াকশন যেটা আঁকছি এনটা সবসময় যে তলের সাথে স্পর্শ করে বস্তুটি থাকবে সেই তল থেকে লম্ব হবে সর্বদা। কি বললাম? তলের সাপেক্ষে লম্ব হবে, এইদিকে কাজ করে এন। তাহলে ধর এই বস্তুটা এখানে রাখা রয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে রে? এইরকম। উপরের দিকে যাবে। কিন্তু এর ভার কাজ করবে এই যে নিচের অনুভূমিক যে তলটা দেখছিস, অনুভূমিক তল, এর সাথে লম্বভাবে কাজ করে। বোঝা গেল কি বললাম? ভার কার সাথে লম্ব হয়? মানে এমজিটা এমজিটা এই অনুভূমিক তলের সাথে লম্ব হয়, আর এনটা যে তলের ওপর বস্তুটা আছে সেই তলের সাথে লম্ব হয়। বোঝা গেল? এই কনসেপ্টটা শুধু মাথায় রাখবি, এই কনসেপ্টটা মাথায় রাখলে এটা ভাগ হয়ে যাবে। এবার তাহলে এন কে কে ব্যালেন্স করবে? এন কে ব্যালেন্স করবে, দেখ এইটা যদি থিটা হয় জ্যামিতি অনুযায়ী এটাও থিটা হবে, তাহলে এটা হয়ে যাবে ডাব্লু কস থিটা। আর এই দিক বরাবর কাজ করবে কি? এই দিক বরাবর কাজ করবে ডাব্লু সাইন থিটা। ঠিক আছে? তাহলে এইদিকে যদি ডাব্লু সাইন থিটা কাজ করে, এইদিকে যদি বস্তুটি নামতে থাকে, তাহলে এই দিক বরাবর কে কাজ করবে রে? ফ্রিকশন ফোর্স এফ। এদিক বরাবর কাজ করবে ফ্রিকশন। এখন সেটা এফএস না এফকে সেটা জানবো আমরা, যে বস্তুটা কি নামছে না উঠছে না দাঁড়িয়ে আছে, তার উপরে এফ এর ভ্যালুটা নির্ভর করবে। মানে কনসেপ্টটা তোদেরকে বোঝালাম ইনক্লাইন বডির ক্ষেত্রে। বোঝা গেল? সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ভালো করে মন দিয়ে বুঝবি। ধর বডিটার যদি মোশন এই দিক বরাবর হয়, বডিটা যদি এই দিকে মুভ করে, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে বেটা? অপোজিটে স্যার। অপোজিটে, মানে এই দিকটা, এইদিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। এই এফ আর এন কে স্প্লিট করে যে লব্ধি পাবি, যে রেজাল্টেন্ট পাবি, সেই রেজাল্টেন্টটা এই নর্মালের সাথে যে কোণ করে তাকে বলা হয়, কি বলা হয়? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ। আবার বলছি, এইখানেও দেখ, এইখানে যে এই দুটো, এইদিকে কি আছে ডাব্লু সাইন থিটা, এইদিকে কি আছে এন, তাহলে এদের যে লব্ধিটা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে, কারণ কি দুটোরই দেখ টেল এক পয়েন্টে মিট করেছে, এর হেড এইদিকে, এর হেড এইদিকে, তাহলে লব্ধি কোন দিকে থাকবে? এইদিকে থাকবে। এই লব্ধি নর্মালের সাথে যে কোণ করে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বোঝা গেছে? বেশ, তাহলে এই দুটো যে অ্যাঙ্গেল, দুটো যে ফোর্স আছে তাদের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে?